তুমি একটা বাচ্চা মেয়ে, কি করে তুমি আমায় বিয়ে করলে? তাছাড়া তুমি দেখতে অনেক কালো, তোমার বয়সটা এতটাই কম যে তুমি আমার সকল ইচ্ছা পূরণ করতে পারবে না। ঠিক আছে, আমি একটা বাচ্চা মেয়ে, আপনি চাইলে উপর পরীক্ষা চালাতে পারেন, যদি না পারি তারপর হচ্ছে আপনার সাথে আমার বোঝাপড়া হবে। আমি সেই বাচ্চা মেয়ের কথা শুনে অবাক হলাম। তার বয়স বেশি হলে নয় কি এক হবে, আমি বুঝতেই পারছি না সে আমার সাথে পারবে কি। তারপর আমি যাকে বাচ্চা মেয়ে ভেবেছিলাম সে আমার সাথে রাতে যা করেছিল, বন্ধুরা তা শুনলে তোমাদের মাথাটা নষ্ট হয়ে যাবে। তাহলে মূল ঘটনাটি বলি। আজ আমার বাসর রাত, রুমের ভিতরে এ বাড়ির নতুন বউ আমার অপেক্ষায় বসে আছে, আর আমি বারান্দায় দাঁড়িয়ে আছি। অনেক আগেই রুমে ঢুকেছি, কিন্তু বউয়ের কাছে যাইনি, কারণ বউ আমার কল্পনার মতো রূপসী কোনো মেয়ে না, সে হলো একটা বাচ্চা মেয়ে। তার গায়ের রংটাও তেমন সুন্দর না, কালো। বিয়েতে একজন বন্ধুবান্ধব বাদ যায়নি যারা আমাকে কথা শোনায়নি। রাগে দুঃখে কষ্টে গাটা জলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। মন চাচ্ছে ভিতরে ঢুকে মেয়েটাকে এখনই ঘর থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়। আমার মতো হ্যান্ডসাম গুড লুকিং ইঞ্জিনিয়ার ছেলের সাথে একটা বাচ্চা মেয়ের বিয়ে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। এটা বেমানান, একদমই বেমানান, কোনোভাবেই যায় না। তাহলে কেন এই বিয়েটা করলাম? ওই সেই একই কারণ, বাবা মার মেয়েটাকে পছন্দ হয়েছে, তাই আমার উপর জোর খাটিয়ে বিয়েটা দিয়েছে। বাবা মার বয়স হয়েছে, তাদের সাথে যে বেয়াদবি করব তাও সম্ভব না, কারণ সে শিক্ষা আমাকে কখনোই তারা দেয়নি। আবার মেনে নিতেও পারছি না মেয়েটাকে। ইচ্ছা ছিল একটা সুন্দরী রূপবতী মেয়েকে বিয়ে করব, যাকে নিয়ে রাস্তায় বের হলে সবাই আমার স্ত্রীর প্রশংসা করবে। সবাই বলবে, ওই দেখ ইঞ্জিনিয়ারের বুটা কত সুন্দর। কিন্তু তা আর কিছুই হলো না। এখন সবাই বলবে, ওই দেখ বাচ্চা আর শ্যামলা বুনিয়া ঘুরে ইঞ্জিনিয়ার। রকি ভাবতেই ঘিন লাগছে। এদিকে রকির স্ত্রী মৌসুমী একা একা ভিতরে রুমে বসে মন খারাপ করে ভাবছে, নিশ্চিত ওনার আমাকে পছন্দ হয়নি। না হওয়ারই কথা, একে তো আমার বয়স কম, অন্যদিকে আমি দেখতে মোটামুটি সুন্দর একটা মেয়েকে কারি বা পছন্দ হবে? সে তো মাশাল্লাহ কত সুন্দর, কেন যে আমাকে বিয়ে না করলেই পারত। আমি কি তার কাছে যাব নাকি ঘুমিয়ে পড়ব? কি করব আমি? আল্লাহ, তুমি আমাকে কেন তার সাথে বিয়ে দিলে? আজকের দিনটা প্রতিটি মেয়ের একটি স্মৃতিসম্পন্ন রাত, কিন্তু আমার কাছে হয়তো তা অভিশাপ। আমার কপালে সুখ নেই, আছে একরাশ তিক্ততা। হয়তো এই তিক্ততা নিয়ে বেঁচে থাকতে হবে আজীবন। উনি কি আজ আর রুমের ভিতরে আসবেন না? মৌসুমী এসব ভাবতে ভাবতেই রকি ভিতরে ঢুকে আমার চোখে মুখে ভীষণ গাম্ভীর্যতা। রাগ হলে আমার মুখ লাল হয়ে যায়। আজও তার ব্যতিক্রম হয়নি। মৌসুমীকে মাত্র দুবার দেখেছি, একবার যখন দেখতে গিয়েছি তখন, আর একবার আজ বিয়ের সময়। এছাড়া তেমন দেখিনি, ইচ্ছা হয়নি দেখার। এরকম একটা বাচ্চা মেয়েকে কে দেখতে চাইবে? কেউ না, আমিও চাই না। আর ভালো লাগছে না বাইরে, তাই রুমে ঢুকে আলমারি থেকে গেঞ্জি নিয়ে সোজা বাহিরে চলে গেলাম। মৌসুমী রকির এই আচরণ দেখে খুব ব্যথিত হলো। একটা বার ওর দিকে তাকালো না। বয়স কম হওয়া কি এতই খারাপ? কালো বা কম বয়সী মানুষেরা কি ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে না? আমি তো ইচ্ছা করে কালো বা কম বয়সী হইনি, আল্লাহ তাআলা আমাকে কালো বানিয়েছেন, এটা কি আমার দোষ? মৌসুমী এসবই ভাবছিল, এর মধ্যেই রকি বেরিয়ে আসে। বাইরে এসে মুখ মুছতে মুছতে মৌসুমীর দিকে একবার তাকালাম। মেয়েটা বধূ সাজে চুপচাপ মাথা নিচু করে লাল বেনারসি পরে খাটের উপর বসে আছে আমার অপেক্ষায়। কিন্তু আমার ওকে দেখে কেন জানি রাগ আরও বেড়ে যাচ্ছে। যে মেয়েকে মনে ধরে নি তাকে কিভাবে বউ হিসেবে মানব? মোবাইলটা সোফায় ছুঁড়ে মেরে বেডে গিয়ে বসি। আমার পিছনেই মৌসুমী বসে আছে, আমি অন্যদিকে ফিরে পা ঝুলিয়ে বসে আছি। ভাবছি কি করব? ওকে কথা শোনাতে ইচ্ছা করছে, কিন্তু এখন কিছুই ভালো লাগছে না, তাই বেডে পা তুলে অন্যদিকে ফিরে শুয়ে পড়ি। মৌসুমী রকিকে শুয়ে পড়তে দেখে মনে মনে বলছে, একই উনি শুয়ে পড়লেন, আমার কি হবে? আমি কি এভাবেই বসে থাকব? আমাকে দেখবে না? আমার সাথে একটু কথা বলবে না? আমি কি করব এখন? ও অবাক হয়ে গিয়েছে রকির এই আচরণে। মৌসুমী কিছু না ভেবেই আস্তে করে ডাক দিয়ে বল, এই যে শুনুন, আমার সাথে একটু কথা বলুন। কিছু না বলেই শুয়ে পড়লেন যে আমি কান দিয়ে মৌসুমীর মিষ্টি কোকিলা কণ্ঠটা শুনলেও জেদ করে চোখ বন্ধ করে শুয়ে আছে। এদিকে মৌসুমী রকির কোনো সাড়া না পেয়ে আবার বলে, আমি জানি আপনি ঘুমাননি, একটু উঠে কথা বলুন। আমাকে দেখুন, আপনার জন্যই সেজেছি, আপনার স্ত্রী তো আমি। আমাকে একটু দেখবেন না? এবার আমি একলাফে উঠে ঘুরে মৌসুমীর দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলে, না দেখব না আমি তোমাকে, আমার ইচ্ছা নাই তোমাকে। কে দেখা? আমার বাবাকে পুটিয়ে আমাকে বিয়ে করেছ তোমরা সবাই বাটপার। সুন্দর ছেলে পেয়ে আমার বাবাকে মিষ্টি কথা বলে তোমার বাবা তার কম বয়সী কুৎসিত মেয়েটাকে আমার গলায় ঝুলিয়ে দিয়েছে। যতসব বাটপার লোক! রকির কথাগুলো মৌসুমীর ভিতরটাকে জ্বালিয়ে পুড়িয়ে খান খান করে দিয়েছে। ও এতক্ষণ ঘুমটার আড়ালেই ছিল। ও ভেবেছিল রকি হয়তো ওর ঘুমটা তুলবে, কিন্তু রকি তো ওর মনটাকে ভেঙে শেষ করে দিল, তাও বিয়ের প্রথম রাতেই। মৌসুমী রকির কথা শোনার পর মুহূর্তেই নিচ থেকে ঘুমটা তুলে অশ্রুসিক্ত নয়ন জোড়া নিয়ে রকির তিক্ততা ভরা মুখের দিকে তাকায়, যে চাহানিতে আছে অজস্র কষ্ট আর অপমানিত বোধ। এই প্রথম আমি মৌসুমীকে এতটা কাছ থেকে দেখলাম। চোখে কাজল, ডান চোখের পাশে একটা ছোট কালো তিল আছে, নাকটা পারফেক্ট, খুব
মিষ্টি লাগছে, শুধু মুখের রংটা একটু কালো আর বয়সটা কম। আসলে অতিরিক্ত কালো না। মৌসুমী যে ভারী মেকআপ করেছে তা কিন্তু মোটেও না। মেকআপ বলতে চোখে কাজল, মুখে হালকা ক্রিমেই তো, আর কিছু না। আমার কাছে তাই মনে হলো। তবে ও কালো কোনো ফর্সা মেয়ে না। যদি ও ফর্সা হতো, একদম আমার মনের মতো হতো, শুধুমাত্র বয়সটার জন্যই মৌসুমীকে আমি এখন মেনে নিতে পারছি না। ও কি বুঝবে আমার কষ্ট, আমার সকল অভাব সে পূরণ করতে পারবে? ওর অশ্রুসিক্ত চোখ আমার বিবেককে নাড়া দেয়। কিছুটা বুঝতে পারছি যে বেশি বলে ফেলেছি, তাই আমি নজর নামাই আর ও বলে ওঠে, আপনি এখন আমার স্বামী, আমার উপর আপনার অধিকার আছে। তাই আপনি আমাকে যাতা বলতে পারেন, কিন্তু দয়া করে আমার পরিবারকে কিছু বলবেন না। আপনার বাবা আমাকে পছন্দ করেছে, আমার সাথে কথা বলেছে। আমার বাবা তাকে বারবার জিজ্ঞেস করেছে যে আমার মেয়ে তো কালো আর বয়সটা একটু কম, ওকে এর আগে অনেকেই না করে দিয়েছে, আপনি ভেবেছি চিনতে হ্যাঁ বলছেন তো? আপনার বাবার উত্তর হ্যাঁই ছিল। আমার বাবা, আমার পরিবার বাটপার না। দয়া করে তাদের কিছু বলবেন না। তাদের কোনো দোষ নেই, তাদের সত্যিই কোনো দোষ নেই। দোষ যতসব ধুইলে যেমন ময়লা যায় না, ঠিক তোমার মতো কালো মেয়ে কখনো ফর্সা হবে না। আমার জীবনটাই শেষ, আমি কখনোই তোমাকে মেনে নিতে পারবো না। এটা কোনো সিনেমা না, এটা আমার বাস্তব জীবন। আমি এত উদার না যে আমি তোমাকে মেনে নিব আর তোমার অধিকার তোমাকে দিব, কখনো না। আমি তোমার মতো কালো আর বাচ্চা বুচাই না। আমি এখন ঘুমাবো, আমাকে আর ডাকবা না। আর হ্যাঁ, বাবা মা যেন কিছু না জানে। তুমি তোমার মতো, আমি আমার মতো থাকবো। কখনো আমার কাছে আসার বিন্দুমাত্র চেষ্টা করবে না, কখনো না। মনের যত ক্ষোভ ছিল সব বের করে মৌসুমীকে শুনিয়ে আমি অন্যদিকে ফিরে ঘুমিয়ে পড়। বেশ হালকা লাগছিল, কিন্তু রাগটা যায়নি, হয়তো কখনো যাবেও না। অন্যদিকে মৌসুমী কান্না করছে, স্তব্ধ হয়ে গিয়েছে। রকির কথা শুনে বিয়ের প্রথম রাতেই চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরছে। নিঃশব্দে কান্না করতে করতে মৌসুমী নিজের হাত দুটো আয়নার সামনে গিয়ে দেখল তো কতটুকু অল্প বয়স আর কালো। ও মনে মনে বলছে, আজ এই গায়ের রং আর অল্প বয়স আমাকে আমার অধিকার, সুখ সবকিছু থেকে বঞ্চিত করো। সত্যিই মানুষেরা সবাই সুন্দরের পূজারী। সুন্দর ফর্সা গায়ের রং সবার প্রিয়, সুন্দর একটা মন তাদের কাছে প্রিয় না। হ্যাঁ, আমি কালো, কালোই আমার পরিচয়। আমার ভাগ্যে কখনো সুখ নেই এই কালো হওয়ার জন্য। এটাই হয়তো আমার নিয়তি। আল্লাহ, আমি মেনে নিলাম তোমার এই নিয়তিকে। দেখি কতদূর যেতে পারি এ সমাজে, আর কতদিন টিকে থাকা যায়। আমিও দেখব। ওভাবেই বসে অনেকক্ষণ পার করে মৌসুমী চোখের জলগুলো শুকিয়ে গিয়েছে। ও আস্তে করে উঠে জামা নিয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে নামাজে দাঁড়িয়ে যায়। একমাত্র আল্লাহর নেক লাভের জন্য নামাজ সবচেয়ে উত্তম। ও নামাজ শেষে মোনাজাতে অনেক কাঁদে, আল্লাহর কাছে অনেক নালিশ করে, আল্লাহর সাথে মনে মনে অনেক কথা বলে। মনটা যখন কিছুটা হালকা হয় তখন মোনাজাত শেষ করে উঠে দাঁড়ায় ও জায়নামাজটা পাশে রেখে মৌসুমী রকির দিকে তাকায়। বেঘরে ঘুমাচ্ছে ও মনের অজান্তেই কোনো এক অজানা টানে মৌসুমী রকির কাছে যায়, মানে যেদিকটা ফিরে রকি ঘুমাচ্ছিল। ও রকির ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছে। খুব নিষ্পাপ মনে হচ্ছে। রকি দেখতে খুব সুন্দর, ফর্সা, টানটান মুখ, বড় বড় সিল্কি মাথার চুল, দেখতে অনেক সুন্দর একটা মানুষ, খুব মায়া ভরা তার মুখটা। মৌসুমী সব অপমান ভুলে রকির কাছে এসে বসে ওকে দেখছে। রুমে একটা ছোট ডিম লাইট জ্বলছিল, সেই আলোতেই মৌসুমী রকিকে দেখছে। মৌসুমী এক নজরে রকির দিকে তাকিয়ে আছে। নিজের স্বামীকে হয়তো সারা জীবন এভাবেই দেখতে হবে। মৌসুমী ওর একটা হাত ভাসমান অবস্থায় রকির মুখের পাশে ধরে, সাদা আর কালো কোনো মিল নেই। ও বুঝতে পারল সে কতটা কালো। বয়স নিয়ে তার কোনো চিন্তা নেই, আসলে সে কালো। আর মনে মনে বলে, আপনি কত সুন্দর, আপনার জীবনটা সত্যিই আমি অন্ধকার করে দিলাম। আজ রাতটায় আমার জায়গায় কোনো সুন্দরী অপরূপা হলে আপনি কত খুশি হতেন। আপনার সব খুশি আমার কালত্ব কেড়ে নীল, আমাকে ক্ষমা করে দিয়েন। আমার কালো কপাল আপনার জীবনের সব সুখ কেড়ে নীল সব। মৌসুমী কাঁদতে কাঁদতে উঠে আস্তে করে রকির পাশে অন্যদিকে ফিরে শুয়ে পড়ে। মাথার বালিশটা সাক্ষী ও কতটা কেঁদেছিল সেদিন রাতে। পরদিন সকালে দক্ষিণা জানালা দিয়ে ঠান্ডা একটা বাতাস এসে মুখে লাগে, সাথে সাথে ঘুমটা ভেঙে যায়। চোখ মিলে তাকায় রাতের সব। আস্তে আস্তে মনে পড়ে নিজের কপাল। ভেবেনি সবার কপালে সবকিছু থাকে না, সবার সব ইচ্ছা কখনো পূরণ হয় না। আমারও হয়নি। বিয়ের প্রথম রাতে বুটাকে নিজের কাছে পাইনি, হয়তো কখনোই পাওয়া হবে না। কালো আর কম বয়সী বুকে আমি কখনো মেনে নিব না। এসব ভেবে কাত হয়ে শোয়া থেকে অন্য পাশে ফিরি। একই অন্য পাশে ফিরে আমি তো পুরো অবাক হয়ে গেলাম। আমি হঠাৎ দেখতে পেলাম মৌসুমী কালো রং হঠাৎ করেই অনেক সুন্দর হয়ে গেল, আমার চাইতেও অনেক সুন্দর। আমি তো কিছুই ভাবতে পারছি না, এমন কি করে হলো? আমার মাথাটা জিম জিম করে ঘুরাচ্ছে, আমি বুঝতে পারছি না এটা কি করে হলো। আমি মৌসুমীকে জিজ্ঞেস করি, তুমি তো একটু আগে কালো ছিলে আর এখন এত সুন্দর হলে কি করে? মৌসুমী কোনো কথা বল না, সে নিশ্চুপ হয়ে রইল। আমি আবার তাকে জিজ্ঞেস করলাম, তুমি কথা বলছো না কেন? তোমার মুখের রং কিভাবে চেঞ্জ হলো? সে নিশ্চুপ, আমার সাথে কোনো কথাই সে বলছে না। আমি মৌসুমীকে দেখলাম, সে পরীর মতো সুন্দর হয়ে গেল। এই পরিবর্তন কি করে হলো? আমার কাছে মৌসুমীকে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী বলে মনে হচ্ছে। আমি মৌসুমীকে বললাম, লক্ষ্মীটি তুমি কথা বলছো না কেন?
আমার কথা কি তোমার কানে যায় না? মৌসুমী হঠাৎ করে একটা জবাব দিল যে আপনার সকল কথা আমি শুনতেছি, আপনি বলুন। আমি মৌসুমীকে বললাম, তাহলে আমার কথার উত্তর দিচ্ছ না কেন? মৌসুমী তখন বলল, কতক্ষণ আগে আমি আপনাকে কত প্রশ্ন করলাম, আপনি আমার একটা প্রশ্নের উত্তর দেননি। আপনি কি ভুলে গেছেন সেই কথা? আরে তখন তো তুমি কালো ছিলে, আর এখন তো তুমি অনেক সুন্দর, আর এখন তো আমি তোমার সাথে কথা বলতেই পারি, আর তুমি আমার বিয়ে করা স্ত্রী। মৌসুমী তখন রাগী কণ্ঠে বলল, আপনার আসল চরিত্র আমি জেনে গেছি, আমি সত্যি সুন্দরী ছিলাম। আমি আজ আপনাকে পরীক্ষা করার জন্য আমি কালো মেকআপ পরেছিলাম আপনার চরিত্রটা জানার জন্য। আপনি কেমন চরিত্রের মানুষ আজ তা আমি জেনে গেলাম। আপনি সুন্দরের পূজারী। যতদিন আমি আপনার কাছে সুন্দরী থাকব, ঠিক ততদিন পর্যন্ত আপনি আমার সাথে ভালো থাকবেন। আসলে মানুষের চেহারা থেকে চরিত্র বোঝা কঠিন। আমি আপনার আসল রূপটা জেনে গেছি। আমি যদি আজ কালো মেকআপটা না পরতাম, তাহলে হয়তো আপনার চরিত্রটা জানতে পারতাম না। আমি আজ এখান থেকে এই মুহূর্তে চলে যাব। আমি এই কথাটা বলতেই আমার স্বামী আমায় বলল, আমার ভুল হয়ে গেছে, তুমি আমায় ক্ষমা করে দাও, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। লিজ, তুমি রাগ করো না, আমায় ক্ষমা করে দাও। আমি তাকে ক্ষমা করে দিলাম। শত হলেও সে আমার স্বামী। আমার মনে হয় সে আর কাউকে কোনোদিন কালো বলে আঘাত করবে না। মিউজিক।